নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর সন্দীপ রায়, সহশিক্ষক, হিন্দু স্কুল। আজকে তোমাদের সঙ্গে আলোচনায় আছি। আলোচনার বিষয়বস্তু দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের একটি অন্যতম আকর্ষক বিষয় অভিব্যক্তি। আমরা এসো আলোচনায় প্রবেশ করি। অভিব্যক্তি বলতে যা বোঝায় সেটি হলো একদম সাধারণ কথায় বললে পরিবর্তন। অভিব্যক্তিকে নানাভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করা হয়েছে। আমরা অভিব্যক্তি বলতে যা বুঝি তা হলো একটি সরল ধরনের জীব থেকে একটি জটিল এবং উন্নত বৈশিষ্ট্যযুক্ত জীবের আবির্ভাব। অন্যভাবে বললে বলা যেতে পারে যে কোনো একটি গোষ্ঠী থেকে পরবর্তী গোষ্ঠীতে বংশধারার মাধ্যমে কোনো চরিত্রের যদি পরিবর্তন সহ চলে যায় তবে তাকেও অভিব্যক্তি বলে সংজ্ঞায়িত করা যেতে পারে। অভিব্যক্তির ফলে কি হয়? অভিব্যক্তির ফলে নানান ধরনের জীবজগৎ এই পৃথিবীতে গড়ে উঠেছে। তারা উন্নত হয়েছে এবং তাদের মধ্যে বৈচিত্র্য এসছে। সুতরাং অভিব্যক্তিকে শেষ পর্যন্ত আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি: the process by which different kinds of living organism are thought to have developed and diversified। সুতরাং দুটি কথা তোমাদের মনে রাখতে হবে, একটি হলো ডেভেলপমেন্ট আর একটি হলো ডাইভার্সিফিকেশন, ক্রমাগত উন্নতি এবং ক্রমাগত বৈচিত্র্য সৃষ্টি। আমরা এই অভিব্যক্তি পড়তে গিয়ে দুটি কথা নতুন করে শেখার চেষ্টা করি। ছোট ছোট অভিব্যক্তি মাইক্রো এভলিউশন এবং বৃহৎ আকারের অভিব্যক্তি ম্যাক্রো এভলিউশন। যখন কোনো একটি প্রজাতির কোনো একটি গোষ্ঠীর যে জিন পুল আছে তাতে যদি কোনো পরিবর্তন হয় তাহলে ওই পপুলেশন বাহ্যিকভাবে পরিবর্তন না হলেও অভ্যন্তরীণভাবে কোনো কোনো জীবের মধ্যে কোনো পরিবর্তন আসে। এই পরিবর্তনগুলোকে বলা হয় মাইক্রো ইভলিউশন বা ক্ষুদ্র অভিব্যক্তি। কিন্তু পরিবর্তনের মাত্রা যদি বৃহৎ হয় এবং একটি নির্দিষ্ট সময়ের পর পুরনো একটি প্রাণী বা উদ্ভিদ অর্থাৎ কোনো জীব সময়ের সঙ্গে সঙ্গে যদি একটা নতুন জীবে অর্থাৎ নতুন প্রজাতিতে পরিবর্তিত হয় তখন তাকে আমরা বলি ম্যাক্রো ইভলিউশন বা বৃহৎ অভিব্যক্তি। তাহলে এভলিউশনকে আমরা শেষ পর্যন্ত জিনের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করলাম। তাহলে এভলিউশনকে এবার যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে কি বলতে পারবো? এ চেঞ্জ ইন দ্য জেনেটিক কম্পোজিশন অফ এ পপুলেশন ওভার টাইম। নির্দিষ্ট সময়ের পর কোনো একটি গোষ্ঠীর তার যে জেনেটিক সংগঠন তার পরিবর্তন। জেনেটিক সংগঠনে কিসের পরিবর্তন? কোনো জিনের যে পরিবর্তিত রূপ সেগুলোকে বলা হয় অ্যালিল। এই অ্যালিলের সংখ্যার পরিবর্তন, সমস্ত অ্যালিলের পরিবর্তন না হতে পারে, কোনো কোনো অ্যালিলের যদি সংখ্যাগত পরিবর্তন হয় অর্থাৎ এ চেঞ্জ ইন দ্য ফ্রিকোয়েন্সি অফ সার্টেন অ্যালিলস। শেষ পর্যন্ত আমরা আজকে পৃথিবীতে যে জীবজগৎ দেখছি অন এ লার্জার স্কেল তার সঙ্গে যদি অভিব্যক্তিকে সংযোগ করা যায় তাহলে বলা যাবে অভিব্যক্তি ক্যান বি ইউজ টু রেফার টু দ্য গ্র্যাজুয়াল অ্যাপিয়ারেন্স অফ অল বায়োলজিক্যাল ডাইভার্সিটি। অর্থাৎ পৃথিবীতে যত রকমের জীববৈচিত্র্য আছে তার সৃষ্টির মূল কারণই হলো অভিব্যক্তি। অভিব্যক্তির ফলেই আজকের দিনের এই জীবজগৎ সৃষ্টি হয়েছে। অভিব্যক্তি পড়তে গেলে আমরা কোন কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করব? তাহলে কোনো একটি প্রজাতির উৎপত্তি, অরিজিন অফ স্পিসিস, সে কি করে পরিবর্তনশীল পরিবেশে মানিয়ে নেয়, অ্যাডাপ্টিবিলিটি, তার মধ্যে কি কি অগ্রসরবর্তী পরিবর্তন হয়, প্রোগ্রেসিভ চেঞ্জেস, কখনো কখনো তার মধ্যে এমন পরিবর্তন হতে পারে যে জটিল জীব সরল জীবে পরিণত হয়ে যেতে পারে, রেট্রোগ্রেসিভ চেঞ্জও হতে পারে।
কিন্তু এই পরিবর্তনটা সবসময় গতিশীল। স্পিসিস আর অলওয়েজ ডাইনামিক। তার মধ্যে যে পরিবর্তনগুলো হচ্ছে খুব ধীরে ধীরে, স্লো কিন্তু অবিরাম, কন্টিনিউয়াস প্রসেস। কার পরিবর্তন হচ্ছে? প্রজাতির জিনগত বস্তু। জিনগত বস্তু হচ্ছে অভিব্যক্তির র মেটেরিয়াল। কি পরিবর্তন আসছে? পরিবর্তন আসছে প্রকরণ, অর্থাৎ এক জীব আরেক জীবের থেকে আলাদা হয়ে যাচ্ছে। পেছনে দুটি কারণ: জিনের গঠনগত পরিবর্তন মিউটেশন, বা জিনগত সংযুক্তি রিকম্বিনেশন। এখন এই অভিব্যক্তির ফলে কি হতে পারে? ভিন্ন ভিন্ন পরিবেশে একই গঠনযুক্ত জীব অভিযোজিত হতে পারে, তাকে বলবো আমরা ডাইভার্জেন্ট এভলিউশন। বা অভিব্যক্তির ফলে এমন হতে পারে দুটো ভিন্ন ধরনের গঠনযুক্ত জীব একই কাজের জন্য অভিযোজিত হতে পারে, তখন তাকে আমরা বলবো কনভার্জেন্ট ইভলিউশন। আমরা পরবর্তীকালে এই নিয়ে আলোচনা করব। এবার আমরা আলোচনায় প্রবেশ করব আমাদের অভিব্যক্তির একদম সূচনা পর্ব, অর্থাৎ জীবনের উৎপত্তি বা অরিজিন অফ লাইফ। অরিজিন অফ লাইফ পড়তে গিয়ে আমরা কি কি জিনিস শিখলাম আরেকবার তোমাদের বলে দিয়ে নেই। অভিব্যক্তি বা এভলিউশন, সেটি হচ্ছে কোনো জেনেটিক যদি পরিবর্তন হয়, সেটা যদি হেরিটেবল হয়, সেই জেনেটিক পরিবর্তন যদি ক্ষুদ্র হয় তাহলে মাইক্রো এভলিউশন, এবং সেটি যদি বড় আকারের হয় ম্যাক্রো এভলিউশন। মাইক্রো এভলিউশনের ফলে কোনো ভেরিয়েশনের উৎপত্তি হতে পারে, আর ম্যাক্রো এভলিউশনের ফলে কোনো প্রজাতির উৎপত্তি হতে পারে। আমরা দেখে নেওয়ার চেষ্টা করি যে এই অভিব্যক্তির ফলে যে জীববৈচিত্র্য তৈরি হয়েছে তা কিভাবে অভিব্যক্তিকে প্রতিফলিত করে। দেখো, বাদিকে রয়েছে এক কোষযুক্ত জীব, ইউনিসেলুলার অর্গানিজম, অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামেশিয়াম, এবং ডান দিকে রয়েছে মাল্টিসেলুলার ওয়ার্ল্ড, সেখানে মাছ, স্তন্যপায়ী, উভচর, পক্ষী, নানান ধরনের প্রাণী রয়েছে। এভলিউশনের সঙ্গে অ্যাডাপ্টেশন অত্যন্ত একটি অঙ্গাঙ্গিভাবে জড়িত প্রক্রিয়া। দেখো, ভিন্ন ভিন্ন পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য ভিন্ন ভিন্ন জীব তৈরি হয়েছে। পাখি এক ধরনের পরিবেশে অভিযোজিত, উট এক ধরনের পরিবেশে অভিযোজিত, মাছ এক ধরনের পরিবেশে অভিযোজিত, এবং টিকটিকি গিরগিটি আরেক ধরনের পরিবেশে অভিযোজিত। অর্থাৎ এভলিউশন ইজ কানেক্টেড উইথ অ্যাডাপ্টেশন। আমরা এরপরে প্রবেশ করব আমাদের আজকের আলোচনার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, অরিজিন অফ লাইফ বা জীবনের উৎপত্তি। এই জীবনের উৎপত্তি নিয়ে যে মতবাদটি সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হলো দুজন বিজ্ঞানী, ওপারিন এবং হ্যালডেনের মতবাদ, কেমোসিনথেটিক থিওরি, অর্থাৎ রাসায়নিক সংশ্লেষ মতবাদ। তারা কি বললেন? তারা বলার চেষ্টা করলেন যে এই পৃথিবী একসময় অত্যন্ত উত্তপ্ত ছিল, এর তাপমাত্রা ছিল অনেক বেশি, বায়ু ছিল না, বায়ুতে অক্সিজেনও ছিল না, সূর্যালোক সরাসরি এই পৃথিবীর বায়ুমণ্ডলে এসে পড়ত, তার সঙ্গে প্রচুর অতিবেগুনি রশ্মি আসত, এবং পরিবেশে ক্রমাগত বজ্রপাত হওয়ার জন্য খুব গরম ছিল এই পরিবেশ। যেটুকু জল ছিল তা বাষ্প হয়ে আকাশে উঠে যেত। তারপর একদিন কি হলো, এই পৃথিবীর তাপমাত্রা ক্রমশ কমতে লাগলো, পৃথিবী পৃষ্ঠ ঠান্ডা হতে লাগলো। ঠান্ডা হয়ে যাওয়ার পর কি ঘটনা হলো, যে সমস্ত আদি অজৈব অণুগুলো ছিল এই পৃথিবী পৃষ্ঠে, তারা নিজেদের মধ্যে আন্তঃক্রিয়া করলো। আন্তঃক্রিয়ার ফলে কি হলো, একে অপরের সঙ্গে যুক্ত হলো, এবং এই অজৈব বস্তু থেকে জৈব যৌগ তৈরি হলো। প্রথম দিকে যে জৈব যৌগগুলো তৈরি হয়েছিল সেগুলো ছিল সাধারণ ধরনের সুগার, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, অ্যামাইনো অ্যাসিড এবং নাইট্রোজেনযুক্ত ক্ষার, পিউরিন বা পিরিমিডিন। প্রিমিটিভ অ্যাটমসফিয়ারে অর্থাৎ আদিম বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ছিল। সেই জলীয় বাষ্প মেঘ তৈরি করলো, এবং ওই মেঘ ভাঙা বৃষ্টি একসময় দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী ধরে এই পৃথিবী পৃষ্ঠে নেমে এলো। যেখানে যেখানে গর্ত ছিল এবং বেসিন ছিল, সেই জায়গাগুলো জলে ভর্তি হয়ে সমুদ্র তৈরি করলো। এই সমুদ্রের যে জল, তার মধ্যে অন্যতম দুটি প্রধান যৌগ ছিল অ্যামোনিয়া এবং মিথেন। সুতরাং এখন জলীয় বাষ্প, অ্যামোনিয়া এবং মিথেন,
তার সঙ্গে হাইড্রোজেন, এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে সেই আদি জৈব যৌগগুলো তৈরি করলো, যাদের মধ্যে কার্বন কার্বন শৃঙ্খল তৈরি হলো, কার্বন কার্বন লিঙ্কেজ। সুতরাং সমুদ্রের জলই হলো প্রাণ সৃষ্টির আধার। ওশান ওয়াটার প্রোভাইডেড দ্য বেসিস ফর ফরমেশন অফ অর্গানিক কম্পাউন্ড। সরল যে জৈব যৌগগুলো তৈরি হলো, তারা নিজেদের মধ্যে পরস্পর যুক্ত হয়ে জটিল জৈব যৌগ তৈরি করলো। সরল শর্করা থেকে তৈরি হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট, কমপ্লেক্স পলিস্যাকারাইড, স্টার্চ এবং সেলুলোজ। ফ্যাটি অ্যাসিড গ্লিসারল যুক্ত হয়ে তৈরি হলো লিপিড। অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে তৈরি হলো পলিপেপটাইড এবং প্রোটিন। পিউরিন এবং পিরিমিডিন ক্ষার, তারা সরল শর্করা এবং ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিওটাইড তৈরি করলো। এই নিউক্লিওটাইড পরস্পর যুক্ত হয়ে তৈরি হলো নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ আমরা 4টে ম্যাক্রোমলিকুল পেলাম। একটি হলো পলিস্যাকারাইড, একটি হলো প্রোটিন, একটি লিপিড, এবং শেষ পর্যন্ত সবথেকে গুরুত্বপূর্ণ যে যৌগটি তৈরি হলো ম্যাক্রোমলিকুল, সে হলো নিউক্লিক অ্যাসিড। আমরা এবার দেখব ওই বিজ্ঞানীরা কি বলার চেষ্টা করলেন। ওপারিন এবং পরবর্তীকালে আরেকজন বিজ্ঞানী ফক্স, তারা প্রস্তাব রাখলেন যে এই যে জটিল 4টে জৈব যৌগ তৈরি হয়েছে, শর্করা, লিপিড, প্রোটিন এবং ফ্যাট এবং নিউক্লিক অ্যাসিড, তারা কি হয়েছে অ্যাবায়োটিক্যালি, কোনো জীবের ইনভলভমেন্ট ছাড়াই পরস্পর যুক্ত হয়ে প্রিমিটিভ আর্থে কতগুলো বড় গোলাকার পুঞ্জীভূত যৌগ তৈরি করেছে, লার্জ স্ফেরিক্যাল অ্যাগ্রিগেট। তারা জলের মধ্যে ভাসমান অবস্থায় আছে, ড্রপলেট অবস্থায়। এই কোলয়েডাল অ্যাগ্রিগেট বা ড্রপলেটগুলোকে ওপারিনের মতে বলা হলো কোঅ্যাসারভেট। তাহলে কোঅ্যাসারভেটস আর ক্লাস্টার অফ কমপ্লেক্স অর্গানিক মলিকুলস বাউন্ড বাই ফ্যাটি অ্যাসিডস। তাহলে আমরা নিচের ছবিতে এই কোঅ্যাসারভেটগুলোকে দেখানোর চেষ্টা করেছি। এই কোঅ্যাসারভেটগুলো পরস্পরের সঙ্গে ফ্যাটি অ্যাসিড দ্বারা পরস্পর যুক্ত রয়েছে। আমরা পরের ছবিটায় দেখানোর চেষ্টা করব যে কোঅ্যাসারভেট থেকে কি করে জীবনের দিকে আমরা এগিয়ে গেলাম। কোঅ্যাসারভেটের মধ্যে সমস্ত ধরনেরই জীবনের বৈশিষ্ট্য রয়েছে, যেমন বিপাক, বৃদ্ধি, কিন্তু তাদের মধ্যে যেটা নেই সেটা হলো কোষের অন্যতম বৈশিষ্ট্য, অর্থাৎ ইলেকট্রন পরিবহন ব্যবস্থা, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এবং বিপাক নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় উৎসেচক ইটিএস এবং এনজাইম তাদের মধ্যে অনুপস্থিত। তাহলে এই যে কোঅ্যাসারভেট তৈরি হলো, এই কোঅ্যাসারভেটগুলোর মধ্যে উৎসেচকের কাজ কে করবে? উইথ প্রোটিন অ্যাজ এনজাইম অ্যান্ড এটিপি অ্যাজ সোর্স অফ এনার্জি। সেটিই হলো প্রথম অ্যাবায়োটিক স্ট্রাকচার অ্যাট দ্য মার্জিন অফ নন লিভিং অ্যান্ড লিভিং। অর্থাৎ আমরা নির্জীব জগৎ থেকে আস্তে আস্তে সজীব জগতের দিকে যাব। এই নির্জীব এবং সজীব জগতের মাঝখানে যে বর্ডার, এই বর্ডার লাইনটা ডিফাইন করছে যে অ্যাগ্রিগেট অফ ড্রপলেটস, তাকে আমরা বলছি কোঅ্যাসারভেট। আমরা এর পরে যাব, কোঅ্যাসারভেট আস্তে আস্তে লিভিং সিস্টেমের দিকে অগ্রসর হচ্ছে। এই লিভিং সিস্টেমকে আমরা বলছি প্রোটোসেল, ইওবায়ন্টস বা প্রোটোবায়ন্ট। তাহলে প্রোটোসেল হচ্ছে আমাদের একদিকে আছে কোঅ্যাসারভেট আর ডান দিকে আছে প্রোক্যারিওটিক সেল। এই দুটোর বর্ডারে রয়েছে প্রোটোসেল বা ইওবায়ন্ট বা প্রোটোবায়ন্ট। তাহলে প্রোটোবায়ন্টকে আমরা বলতে পারি ফার্স্ট সেল, যার মধ্যে সেলফ রিপ্রোডিউসিং মলিকুল রয়েছে এবং তার বাইরে একটি লিপিডের আস্তরণ রয়েছে, যাকে আমরা পর্দা বলতে পারি। দিজ ওয়ার ফর্মড আফটার কোঅ্যাসারভেটস অ্যান্ড বিফোর দ্য অ্যাকচুয়াল সেল। সুতরাং আমরা যদি লিনিয়েজটা তৈরি করি, তাহলে পৃথিবীতে প্রথম পাবো অজৈব মৌল, তার থেকে অজৈব যৌগ, তার থেকে সরল জৈব যৌগ, তার থেকে জটিল জৈব যৌগ, তার থেকে কোঅ্যাসারভেট, কোঅ্যাসারভেট থেকে প্রোটোবায়ন্টস বা প্রোটোসেল বা ইওবায়ন্টস, তার থেকে কোষ। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা যদি প্রশ্ন করো যে আজকের দিনেও কি এই অ্যাবায়োটিক সংশ্লেষ সম্ভব? না, সম্ভব নয়। কারণ
এটি তৈরি করার জন্য যে ধরনের বিজারকধর্মী পরিবেশ তখন ছিল তার পৃথিবীতে এখন টিকে নেই। রিডিউসিং অ্যাটমসফিয়ার ইজ নট প্রেজেন্ট অন আর্থ টুডে। আর কি, সে সময়কার পরিবেশে কোনো অক্সিজেন ছিল না, আজকে অক্সিজেন চলে এসছে। এই ফ্রি অক্সিজেন কি করবে? এই যে অন্তর্বর্তী যৌগগুলো যদিও বা কোনোভাবে তৈরি করা যায় তাদের ধ্বংস করে দেবে। সুতরাং আজকের জীবন সেটি প্রি এক্সিস্টিং লাইফেরই একটি ফসল। আমরা ছবিতে দেখানোর চেষ্টা করেছি যে একটি প্রোটোসেলের মডেল কেমন হতে পারে, একটি প্রোটোসেল তৈরি হওয়ার সময় কি ধরনের ইন্টারাকশন হয়েছিল, এবং শেষ পর্যন্ত দেখো একটি প্রোটোসেলের ভেতর নিউক্লিক অ্যাসিড আরএনএ রয়েছে, ইন্টেরিয়র অফ দ্য সেল, আউটার সারফেস অফ দ্য সেল, সেখানে আমরা লিপিড বাইলেয়ার দেখতে পাচ্ছি। এই ধরনের একটি সংগঠন থেকেই আজকের দিনে যত জীব, সমস্ত জীবের উৎপত্তি। আমরা সিনপসিস করতে পারি এইভাবে যে হাইড্রোজেন, অ্যামোনিয়া, মিথেন এবং জলীয় বাষ্প প্রিমিটিভ অ্যাটমসফিয়ারে বিক্রিয়া করে সরল যৌগ তৈরি করেছিল, তার থেকে জৈব যৌগ অর্গানিক কম্পাউন্ডস তৈরি হলো, তার থেকে বড় বড় অণু তৈরি হলো ম্যাক্রোমলিকুলস, যাকে আমরা কোঅ্যাসারভেট বলেছি বা মাইক্রোস্ফিয়ার বলেছি। তার ভেতরে যখন নিউক্লিক অ্যাসিড যুক্ত হলো তৈরি হলো নিউক্লিয় প্রোটিন, সেই নিউক্লিয় প্রোটিন থেকে তৈরি হলো জিন, জিন থেকে পেলাম আমরা প্রথম প্রোক্যারিওটিক কোষ এবং তার থেকে পেলাম ইউক্যারিওটিক কোষ, যেখানে এই জিনের বাইরে নিউক্লিয় পর্দা তৈরি হলো। আমরা সমগ্র প্রক্রিয়াটাকে এখানে আমরা স্কিমেটিক্যালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। দেখো, ফ্রি অ্যাটম, তার থেকে ইনঅর্গানিক মলিকুলস, তার থেকে সিম্পল অর্গানিক কম্পাউন্ডস, তার থেকে কমপ্লেক্স অর্গানিক কম্পাউন্ড, দেন কোঅ্যাসারভেট অ্যান্ড মাইক্রোস্ফিয়ার, ফার্স্ট জিন, ফার্স্ট প্রিমিটিভ সেল, প্রোক্যারিওট, ইউক্যারিওটিক, ইউনিসেলুলার, origin of multicellularity, and then the multicellular eukaryotes. Today on earth we found most of the places these multicellular eukaryotes, and in some places you can find also unicellular prokaryotes or unicellular eukaryotes. আমরা এবার দেখার চেষ্টা করব যে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে সমুদ্রের যে জলে এই প্রাণ সৃষ্টি হলো, বিজ্ঞানী হ্যালডেন সেই পরিবেশটাকে বললেন হট ডাইলিউট স্যুপ। এই হট ডাইলিউট স্যুপ আজকের দিনে তৈরি হওয়া সম্ভব নয়। তখন কেন এই হট ডাইলিউট স্যুপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল? আদিম পৃথিবীতে মুক্ত অক্সিজেনের অনুপস্থিতি ছিল। তাহলে এই হট ডাইলিউট স্যুপের মধ্যে জৈব অণুগুলো অক্ষত থাকতে পারত এবং নিজেদের মধ্যে বিক্রিয়া করে জটিল জৈব যৌগ তৈরি করতে পারত। সুতরাং আদিম পৃথিবীর বায়ুমণ্ডল যে রিডিউসিং অ্যাটমসফিয়ার ছিল, সেই রিডিউসিং অ্যাটমসফিয়ারে এই যৌগগুলোকে সংরক্ষণ বা প্রিজার্ভেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। আরেকটা কি ব্যাপার ছিল, এই জৈব অণুগুলোর মধ্যে প্রচুর শক্তি রয়েছে। আজকের দিনে যদি এই জৈব যৌগগুলো থাকতো তাহলে কি হতো, সেগুলোকে গ্রাস করার জন্য অণুজীব পাওয়া যেত, সুতরাং এই জৈব যৌগগুলো খুব সহজেই ভেঙে যেত। কিন্তু আদিম পৃথিবীতে এই জৈব যৌগগুলো জমা হয়েছিল, কিন্তু কারণ সেগুলোকে গ্রাস করার মতো কোনো জীবন্ত রূপ ছিল না। তাই আজকের দিনে যদি কোনো কারণে এই জৈব অণু জমা হয় তাহলে বিপুল সংখ্যক অণুজীব এগুলোকে ব্যবহার করে নষ্ট করে ফেলবে। আরেকটি কি বিষয়, আমাদের ধারণা হচ্ছে যে আজকে সমুদ্র দেখে যে তৎকালীন সমুদ্রেও মনে হয় একই রকম ছিল। তৎকালীন সমুদ্র আর এখনকার সমুদ্রের মধ্যে পার্থক্য আছে। যদি সমুদ্রের জলেই এই জীবন সৃষ্টির আদি অণুগুলো তৈরি হয় তবে তাপগতিবিদ্যার নিয়ম অনুসারে একটি দ্রবণে এত সংখ্যক অণু একসঙ্গে জমা হতে পারে না, কারণ যত দ্রুত তারা তৈরি হয় তত দ্রুত তারা ভেঙে যায়। বিজ্ঞানীরা এখন অনুমান করছেন আসলে এই জৈব ম্যাক্রোমলিকুলগুলো কাদামাটি বা জলের নিচে যে শিলা রয়েছে তাতে যে খনিজ পদার্থের চার্জযুক্ত পৃষ্ঠ সেখানে জমা হয়েছিল।
কাদামাটি এবং খনিজ অণুগুলো এই জৈব যৌগকে একত্রিত করেছিল এবং ক্রমাগত রাসায়নিক বিক্রিয়ার ফলে অ্যামাইনো অ্যাসিডের পলিমার এবং আরএনএ নিউক্লিওটাইড পলিমার গঠনের জন্য একটা অনুঘটক পৃষ্ঠ বা ক্যাটালিটিক সারফেস সরবরাহ করেছিল। তাহলে এই বিক্রিয়াগুলো গরম পাতলা সুপে সংগঠিত বিক্রিয়াগুলোর তুলনায় তুলনামূলকভাবে দ্রুত ছিল। অর্থাৎ হ্যালডেনের যে প্রাইমর্ডিয়াল স্যুপ, হ্যালডেনের যে হট ডাইলিউট স্যুপ, সেই মতবাদ থেকে বর্তমান দিনে বিজ্ঞানীরা একটু অগ্রসর হয়ে ভাবছেন যে সমুদ্রের জলে বিক্রিয়া না হয়ে এই বিক্রিয়াগুলো সম্ভবত সমুদ্রের জলের তলার কাদামাটি, শিলা বা খনিজ অণুর পৃষ্ঠে সম্ভবত সংগঠিত হয়েছিল, যাতে যে জৈব অণুগুলো তৈরি হয়েছিল তারা দীর্ঘদিন সুরক্ষিত এবং সংরক্ষিত থাকে। আমরা কি করে বুঝবো? এটি তো একটি হাইপোথিসিস। বিজ্ঞানীরা মনে করেছেন, সত্যি কি তার সপক্ষে কোনো প্রমাণ উপস্থিত করা যায়? বহু দিন পার হয়ে যাওয়ার পর 1953 সালে দুজন পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী মিলার এবং উডে তারা একটি পরীক্ষা করলেন। তারা দুটি প্রিমিটিভ অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করলেন। যে যন্ত্রটি এখানে দেখতে পাচ্ছ তার একটি হচ্ছে প্রিমিটিভ অ্যাটমসফিয়ার এবং একটি প্রিমিটিভ হাইড্রোস্ফিয়ার। তিনি কি করলেন? তিনি জলকে গরম করে একটি পাইপ দিয়ে একটি চেম্বারের মধ্যে পাঠালেন। সেই চেম্বারে সঙ্গে সঙ্গে কি সরবরাহ করলেন? সেই অ্যামোনিয়া, মিথেন এবং হাইড্রোজেন। বিক্রিয়া করার জন্য প্রায় 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ প্রয়োজন হলো এবং দুটি ইলেকট্রোড তার মধ্যে সংযুক্তি ঘটিয়ে বজ্রপাতের সময় যেভাবে শক্তি সরবরাহ করা হয় সেই শক্তি সরবরাহ করার ব্যবস্থা করলেন। এই অণুগুলো নিজেদের মধ্যে পারস্পরিক বিক্রিয়া করে যে যৌগগুলো তৈরি করলো সেগুলোকে পরবর্তীকালে বিশ্লেষণ করে তার মধ্যে অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইড, অ্যালডিহাইড, হাইড্রক্সি অ্যাসিড এবং অন্যান্য বহু যৌগের সন্ধান পাওয়া গেল। আমরা জানি যে জীবদেহ গঠনের অন্যতম প্রধান উপাদান হচ্ছে কার্বন কার্বন স্কেলিটন এবং প্রোটিন। এখানে যে যৌগগুলো তৈরি হয়েছিল তার মধ্যে এই কার্বন কার্বন স্কেলিটন বা কঙ্কালের সন্ধান পাওয়া গেল এবং প্রোটিন তৈরির যে প্রাথমিক উপাদান অ্যামাইনো অ্যাসিড তারও সন্ধান পাওয়া গেল। আমরা এবার দেখব কি কি ধরনের যৌগ সেখানে তৈরি হয়েছিল। তিনি ব্যবহার করেছিলেন মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং জলীয় বাষ্প। হয়তো তার সঙ্গে প্রাথমিক পরিবেশে অল্প পরিমাণে কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড কিংবা নাইট্রোজেনও থাকতে পারে। শক্তির উপস্থিতিতে তারা অ্যালডিহাইড এবং হাইড্রোজেন সায়ানাইডে পরিণত হয়। পরবর্তীকালে ইউরিয়া, মিথাইল ইউরিয়া, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড বা প্রোপিওনিক অ্যাসিডে পরিণত হয় এবং সর্বশেষ ধাপে তারা নানান রকম অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। যে কটি অ্যামাইনো অ্যাসিডের সন্ধান তারা দিয়েছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, প্রোলিন, অ্যাসপার্টিক অ্যাসিড এবং গ্লুটামিক অ্যাসিড। আমরা এরপর দেখব যে অভিব্যক্তিতে জীবন সৃষ্টির পর কি কি ঘটনা ঘটল। তাহলে আজ থেকে 450 কোটি বছর আগে পৃথিবীর উৎপত্তি, আজ থেকে 350 কোটি বছর আগে জীবনের উৎপত্তি। জীবন এগিয়ে চলার সঙ্গে সঙ্গে এককোষী জীব তৈরি হলো। এককোষী জীব যে ধরনের তারা হলো আদিম প্রকৃতির প্রোক্যারিয়ট, তার থেকে এককোষী ইউক্যারিয়ট জীবের উৎপত্তি হলো। কোনো এরকম এককোষী জীব পরিবেশে অক্সিজেন ত্যাগ করা শুরু করলো। তারা সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া। এই সালোক সংশ্লেষের ফলে পরিবেশে অক্সিজেনের সৃষ্টি হলো। সেই অক্সিজেন ব্যবহার করে বিপাকের হার বেড়ে গেল। বিপাকের হার বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কোষ বিভাজন হার বাড়ল। এককোষী জীব বহুকোষী জীবে রূপান্তরিত হলো। বহুকোষী জীব রূপান্তরিত হতে হতে অমেরুদণ্ডী প্রাণী হয়ে মাছের মতো মেরুদণ্ডী প্রাণীতে বিবর্তিত হলো। এই মাছের মতো মেরুদণ্ডী প্রাণী থেকে পরবর্তীকালে উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ীদের উদ্ভব হলো। প্রাণের উৎপত্তি হয়েছিল জলে, ফাঁকা রয়েছিল স্থলজ পরিবেশ। তা অধিকার করতে গেলে কি প্রয়োজন? স্থলে প্রচুর খাদ্য প্রয়োজন,
ছায়া প্রয়োজন, শেড প্রয়োজন। সুতরাং কি হলো, ডাঙারও বিবর্তন হলো। ডাঙায় এককোষী উদ্ভিদ থেকে বহুকোষী উদ্ভিদ তৈরি হলো, শৈবাল, মস, ফার্ন, ব্যক্তবীজী এবং সবশেষে গুপ্তবীজী উদ্ভিদ। পৃথিবীতে বন তৈরি হলো, ছোট ছোট ছায়াযুক্ত স্থান তৈরি হলো। এরাই হলো পৃথিবীর নতুন বাসস্থান। এই নতুন বাসস্থান ব্যবহার করার জন্য চার পেয়ে মেরুদণ্ডীরা ডাঙায় উঠে এলো। সুতরাং এই হলো অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী। আমরা অভিব্যক্তি বলতে গিয়ে যে কথাটি বারবার আলোচনায় নিয়ে আসার চেষ্টা করছি সেটি হলো পরিবর্তন। একটি জীবনের খোলক, একটি জীবনের আধার আরেকটি জীবনের খোলক বা আধারে পরিবর্তিত হয়ে যাচ্ছে। সুতরাং অভিব্যক্তির এসেন্স হলো চেঞ্জেস ইন অর্গানিজমস। দুজন বিজ্ঞানী এই পরিবর্তনের কারণ নিয়ে ভাবনা শুরু করলেন। সেই দুজন হলো ল্যামার্ক এবং ডারউইন। আমরা তাদের ভাবনার জগতে এবার প্রবেশ করার চেষ্টা করি। আমরা বিজ্ঞানী ল্যামার্ককে ছবিতে দেখছি। ল্যামার্ক এর মতবাদ যখন তিনি দিয়েছিলেন, পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি কি বিশ্বাস করতেন? যে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন অনিবার্য। যে পরিবর্তন কোনো জীবের মধ্যে আসে, সেই পরিবর্তন সেই জীব তার পরবর্তী বংশধারায় পাঠিয়ে দেয়। অর্থাৎ চেঞ্জেস অকার্স ওভার টাইম অ্যান্ড ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স। পিতামাতা থেকে সন্তান সন্ততির মধ্যে যদি এই বৈশিষ্ট্যের উত্তরাধিকার হয়, তাহলে কি হতে পারে? যে অঙ্গ খুব বেশি করে ব্যবহার করা হলো, তার জটিলতা ক্রমশ বৃদ্ধি পায়, তার কার্যকারিতা বৃদ্ধি পায়, এটি ক্রমশ শক্তিশালী বা স্ট্রঙ্গার হয়ে ওঠে। আর যেটি আমি ব্যবহার করব না, সেটি ক্রমশ ধ্বংসের পথে বা সরল গঠনের পথে এগিয়ে যায়। কিন্তু ল্যামার্কের মত কিছু সময়ের জন্য সাড়া ফেললেও পরবর্তীকালে যখন জানা গেল যে কোনো একটি বৈশিষ্ট্য যখন এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে যায়, তা কোনো ব্যক্তির এক্সপেরিয়েন্স বা অ্যাক্টিভিটির মাধ্যমে যায় না, তা যায় জিনের মাধ্যমে। ট্রেটস আর পাসড থ্রু জিন। জিনস আর নট চেঞ্জড বাই অ্যাক্টিভিটিস ইন লাইফ। চেঞ্জ থ্রু মিউটেশন অকার্স বিফোর অ্যান অর্গানিজম ইজ বর্ন। সুতরাং ল্যামার্কের যে মতবাদ, অ্যাক্টিভিটি বা এক্সপেরিয়েন্সের মাধ্যমে চরিত্র অর্জন করে তাকে বংশগতির মাধ্যমে পরবর্তী প্রজন্মে পাঠিয়ে দেওয়া, এই মতবাদ কিছু সময়ের জন্য পৃথিবীকে আকৃষ্ট করলেও পরবর্তীকালে তা পরিত্যক্ত হয়। কিন্তু তার বক্তব্যের কিছু কিছু অংশ এখনও প্রণিধানযোগ্য। তিনি উদাহরণ দিলেন জিরাফের। কি বললেন? ছোট গলার জিরাফ নিচু গাছের ডালের পাতা খাচ্ছে। ক্রমাগত পরিবেশ পরিবর্তনের কারণে বা অন্য কারণে নিচু অঞ্চলের পাতা যদি শেষ হয়ে যায়, তখন জিরাফকে তার গলাকে লম্বা করার চেষ্টা করতে হয় উঁচু গাছের ডালের পাতা খাওয়ার জন্য। ফলে কি হয়? ক্রমাগত প্রচেষ্টার ফলে জিরাফের গলা লম্বা হয় এবং সেই জিরাফের লম্বা হওয়ার যে চরিত্র, সেটি পরবর্তী প্রজন্মের মধ্যে ইনহেরিটেড হয়। আমরা ছবি দিয়ে দেখানোর চেষ্টা করেছি। দেখো, শর্ট নেকড এনসেস্টার, তার থেকে ক্রমশ উঁচু গাছের ডাল খাওয়ার জন্য নেকের স্ট্রেচিং হতে হতে আজকের দিনের প্রোগ্রেসিভলি লঙ্গার নেক যুক্ত জিরাফের উৎপত্তি হলো। এরপর আমরা আরেকটি মতবাদে যাওয়ার চেষ্টা করব। সেখানে দেখব জিরাফের গলা এভাবে লম্বা না হয়ে আর কিভাবে লম্বা হতে পারে। আমরা যে মতবাদের কথা বলছি সেটি হলো পৃথিবীর ইতিহাসের অন্যতম একটি যুগান্তকারী মতবাদ, ডারউইনস থিওরি অফ এভলিউশন। ডারউইন কতগুলো ঘটনা প্রত্যক্ষ করেছিলেন। কি দেখলেন? যে কোনো জীবের কোনো একটি প্রজন্মে যত পরিমাণ অফস্প্রিং তৈরি হয়, তা তার পিতামাতা যে অফস্প্রিং তৈরি করেছিল তার থেকে সংখ্যায় বেশি। অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্মে কি হয়? বংশধরের সংখ্যা বৃদ্ধি পায়।
কিন্তু তারা যখন অ্যাডাল্ট কন্ডিশনে পৌঁছয় দেখা যায় আগের সংখ্যা এবং এই সংখ্যা প্রায় অপরিবর্তিত আছে। অর্থাৎ প্রচুর সংখ্যায় অপত্য তৈরি করলেও সেই অপত্যের বেঁচে থাকার সম্ভাবনা খুব কম, যেহেতু খাদ্য এবং বাসস্থান সীমিত। তাহলে খাদ্য বাসস্থান সীমিত, প্রচুর সংখ্যক অপত্য তৈরি হয়েছে, তাহলে অপত্যরা নিজেদের বাঁচিয়ে রাখার জন্য কি করছে? জীবন সংগ্রামে অবতীর্ণ হচ্ছে। আমরা পরবর্তী আলোচনায় ঢুকব, সেখানে আমরা দেখব যে এই যে অপত্য যারা প্রচুর সংখ্যায় তৈরি হয়েছিল তারা বেঁচে থাকার জন্য কি স্ট্র্যাটেজি নেবে। বেঁচে থাকার জন্য তাদের মধ্যে সংগ্রাম এসছে। একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংগ্রাম, ইন্ট্রাস্পেসিফিক স্ট্রাগল। দুটো ভিন্ন ভিন্ন জীবের মধ্যে সংগ্রাম, ইন্টারস্পেসিফিক স্ট্রাগল। এবং পরিবেশের সঙ্গে সংগ্রাম, স্ট্রাগল উইথ দ্য এনভায়রনমেন্ট। তাহলে এই সংগ্রামে জয়ী হতে গেলে নিজেকে উন্নত করতে হবে। উন্নত করতে হবে বৈশিষ্ট্যে, উন্নত করতে হবে অভিযোজনে, উন্নত করতে হবে অফস্প্রিংয়ের সংখ্যায়। এত ধরনের পরিবর্তন যখন একটি প্রজাতির মধ্যে এলো, সেই প্রকরণগুলো বাইরে থেকে বোঝা গেল, পার্থক্যগুলো বাইরে থেকে বোঝা গেল। ডারউইন এই ঘটনাকে বললেন, এই প্রত্যক্ষণকে বললেন ভেরিয়েশন বা প্রকরণ, যা পিতামাতা থেকে সন্তানের মধ্যে চলে যায়। কোন ধরনের প্রকরণ যায়? অ্যাডভান্টেজিয়াস ভেরিয়েশনস, সুবিধাজনক প্রকরণ, যা তার বেঁচে থাকার সম্ভাবনাকে পরিবর্তিত পরিবেশে সফল করে। সুতরাং যে সমস্ত অফস্প্রিংয়ের মধ্যে এই ফেভারেবল ভেরিয়েশন গ্রো করে, তারাই একমাত্র রিপ্রোডিউস করলে এই ফেভারেবল ভেরিয়েশন তার সন্তানদের মধ্যে পাঠিয়ে দিতে সমর্থ হয়। ফলে সন্তানরা পরিবর্তিত পরিবেশে ভালোভাবে অভিযোজিত হয় এবং তার ফলে নতুন প্রজাতির উৎপত্তি হয়। আমরা ডারউইনের মতবাদকে এভাবে একটি চার্টের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করি। তাহলে ডারউইনের মতবাদের তিনটি অংশ। বাদিকে আমরা রেখেছি তার প্রত্যক্ষণ, কি অবজারভেশনস, তার থেকে তিনি কি সিদ্ধান্তে এলেন, ইনফারেন্স, এবং তার থেকে কি তত্ত্ব তৈরি হলো। অর্থাৎ প্রত্যক্ষণ, তার থেকে সিদ্ধান্ত, তার থেকে মতবাদ। তাহলে প্রত্যক্ষণ তিনটি বিষয়। একটি হচ্ছে প্রত্যেক প্রজাতি জিওমেট্রিক হারে কি করে? প্রজনন করে, ফলে তার অপত্যের সংখ্যা অত্যন্ত বেশি। কিন্তু অপত্য তৈরি হওয়া সত্ত্বেও ওই প্রজাতির যে আকার আকৃতি, তাতে সবাই পৌঁছতে পারে না, কারণ রিসোর্স আর লিমিটেড, ফুড অ্যান্ড স্পেস। ফলে তাদের মধ্যে কি হয়? তাদের মধ্যে কম্পিটিশন শুরু হয় রিসোর্সের জন্য। সে কম্পিটিশনের জন্য তাদের মধ্যে ভ্যারিয়েশনের উৎপত্তি হয়। সে ভ্যারিয়েশন কি করে? তাদের মধ্যে কাউকে কাউকে বেঁচে থাকার ছাড়পত্র দেয়, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যে সার্ভাইভ করতে পারে, ওভার দ্য টাইম নেচার তাকে সিলেক্ট করে, ন্যাচারাল সিলেকশন হয়। সিলেক্ট করার পর তাকে আবার পরিবর্তন করার সুযোগ দেওয়া হয়। তার মধ্যে বহু পরিবর্তন আসে, সেগুলো পুঞ্জীভূত হয়। পুঞ্জীভূত পরিবর্তনের ফলে যে নতুন জীবটি তৈরি হয়, তাকে আর আগের জীবটির মতো দেখতে হয় না। সে তখন নতুন প্রজাতি রূপে পৃথিবীর বুকে আবির্ভূত হয়। অর্থাৎ অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে নতুন প্রজাতির উৎপত্তি। আমরা উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করেছি ডারউইন ফিঞ্চেস। বিভিন্ন দ্বীপে ছড়িয়ে পড়ার জন্য ফিঞ্চ পাখির খাদ্যাভ্যাস বদলে যায় এবং তার জন্য ঠোঁটের কি পরিবর্তন হয়। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। একটি মথ এর ছবি দেখানোর চেষ্টা করেছি। পিপার্ড মথ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের আগে তার ডানা এবং দেহের রং কি ছিল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য, এবং ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পর তার ডানা এবং গায়ের রং সম্পূর্ণরূপে বদলে যায়। সুতরাং ল্যামার্ক এবং ডারউইনের তত্ত্বকে আমরা যদি পাশাপাশি সাজানোর চেষ্টা করি, আমরা ল্যামার্কের তত্ত্বের মূল বক্তব্য হলো প্রত্যেক জীবের মধ্যে একটি শক্তি রয়েছে, অনন্ত শক্তি, ইন্টারনাল ভাইটাল ফোর্স। সেই শক্তি থাকার জন্য কোনো জীব মনে করে তার মধ্যে পরিবর্তন আসা দরকার। নিউ নিডস কালমিনেট ইন দ্য ফরমেশন অফ নিউ অর্গান।
সেই অর্গানকে যদি ক্রমাগত ব্যবহার করা হয় তাহলে স্ট্রঙ্গার হয়, না ব্যবহার করলে সেটি ডিস্ট্রয়েড হয়। এবং সেই যে ছাপ, সেই ছাপ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে আসে, ইনহেরিটেন্স অফ অ্যাকওয়ার্ড ক্যারেক্টার্স, এবং তার ফলে নতুন প্রজাতি সৃষ্টি হয়। এই হলো ল্যামার্কের মতবাদের মূল বক্তব্য। ডারউইনের মতবাদের বক্তব্য হচ্ছে প্রত্যেক জীব অত্যধিক হারে বংশবৃদ্ধি করে, পৃথিবীতে খাদ্য বাসস্থান সীমিত, তাই অত্যধিক হারে বংশবৃদ্ধি করা সত্ত্বেও কি হয়, জীবন সংগ্রামে নামতে হয়। জীবন সংগ্রামের ফলে কেউ হেরে যায়, কেউ জেতে। যারা জেতে তাদের মধ্যে পার্থক্য বা প্রকরণ সৃষ্টি হয়। প্রকরণযুক্ত জীবরা পৃথিবীতে ফিটেস্ট বলে নির্বাচিত হয়, প্রকৃতি দ্বারা ন্যাচারাল সিলেকশন ঘটে, এবং তারাই পরবর্তীকালে ফেভারেবল অ্যাডাপ্টেশন নিয়ে একটি নতুন প্রজাতি সৃষ্টি করে, অরিজিন অফ নিউ স্পিসিস। আমরা এখানে ডারউইনের মতবাদের অংশগুলোকে দেখানোর চেষ্টা করেছি। প্রত্যেকটি অংশকে আলাদা আলাদাভাবে, প্রোডিগ্যালিটি অফ প্রোডাকশন, লিমিটেড ফুড অ্যান্ড শেল্টার অন আর্থ, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, 3 ধরনের স্ট্রাগলের কথা বলা হয়েছে, ইন্ট্রাস্পেসিফিক, ইন্টারস্পেসিফিক এবং উইথ এনভায়রনমেন্ট, ভেরিয়েশন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ন্যাচারাল সিলেকশন এবং অরিজিন অফ নিউ স্পিসিস, অর্থাৎ নতুন প্রজাতির উৎপত্তি। ছবির মাধ্যমে দেখো দুজনের মতবাদের কি পার্থক্য। ল্যামার্ক বলছেন ক্রমাগত চেষ্টার ফলে জিরাফের গলা ক্রমশ লম্বা হয়েছে উঁচু গাছের পাতা খাওয়ার জন্য। ডারউইন বলছেন না, 2 ধরনের জিরাফ ছিল। এক ধরনের জিরাফের গলা খুব লম্বা ছিল, আরেক ধরনের জিরাফের গলা অত্যন্ত ছোট ছিল। তাহলে পাতা খাওয়ার জন্য যখন দুজনের মধ্যে ইন্ট্রাস্পেসিফিক স্ট্রাগল হলো, কি দেখা গেল? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কার হলো? লম্বা গলার জিরাফের। তাদের ন্যাচারাল সিলেকশন হলো, তার থেকে নতুন স্পিসিস তৈরি হলো আজকের দিনের জিরাফ, আর ছোট গলার জিরাফরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল। খাদ্যের অভাবে তারা বংশবৃদ্ধির হার কমে গেল, কমতে কমতে একসময় তারা জিরো পপুলেশনে পৌঁছলো এবং এক্সটিংক্ট হয়ে গেল। আমরা দুটি তত্ত্বের মধ্যে তুলনা করতে পারি। ডারউইন কি বললেন? যে সমস্ত ধরনের প্রজাতি তৈরি হয় কিসের ফলে? ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচনের ফলে। ল্যামার্ক বললেন যে ইন্টারনাল ভাইটাল ফোর্স ইন অল দ্য অর্গানিজমস ইজ এসেনশিয়াল ফর দ্য অরিজিন অফ স্পিসিস। ডারউইন ইন্টারনাল ভাইটাল ফোর্স কনসেপ্টকে অ্যাকসেপ্ট করেননি। ল্যামার্ক ডারউইনের ন্যাচারাল সিলেকশন থিওরিকে অ্যাকসেপ্ট করেননি। ডারউইনের মতে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অ্যান্ড সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই দুটি হচ্ছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ অংশ অভিব্যক্তির জন্য, অর্থাৎ জীবনের জন্য সংগ্রাম এবং যোগ্যতমের উদ্বর্তন। কিন্তু ল্যামার্কের মতবাদে এই জীবন সংগ্রামের কথাও বলা নেই, যোগ্যতমের উদ্বর্তনের কথাও বলা নেই, অর্থাৎ তিনি এই দুটি মতবাদ গ্রহণ করেননি। ডারউইন কি প্রপোজ করলেন? যে একমাত্র কার্যকরী যে প্রকরণ, তারাই এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে কি হয়, বংশধারার মাধ্যমে স্থানান্তরিত হয়। ল্যামার্ক বললেন কোনো একটি প্রজন্মে তৈরি হওয়া কোনো বৈশিষ্ট্য, তা যখন কোনো জীব অ্যাকোয়ার করে সেটিই নাকি পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয়, অর্থাৎ ফিজিক্যাল ক্যারেক্টারের স্থানান্তর হয়, এটি ল্যামার্কের বক্তব্য। কিন্তু জেনেটিক্যালি ইনহেরিটেড ক্যারেক্টারের স্থানান্তর, এটি হচ্ছে ডারউইনের মতবাদের প্রধান বক্তব্য। আমরা এতক্ষণ অভিব্যক্তির স্তর, অভিব্যক্তির পেছনের কারণ, মতবাদ নিয়ে আলোচনা করেছি। এবার আমরা দেখার চেষ্টা করব এত কোটি কোটি বছর ধরে যে অভিব্যক্তি ঘটেছে তার সপক্ষে কি কোনো প্রমাণ আছে। 3 ধরনের প্রমাণ অভিব্যক্তিকে সপক্ষে উপস্থিত করা হয়। একটি হচ্ছে জীবাশ্ম ঘটিত প্রমাণ বা প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স, তুলনামূলক শারীরস্থানিক প্রমাণ বা কম্পারেটিভ অ্যানাটমি। তার মধ্যে আবার 4 ধরনের প্রমাণ আছে: হোমোলোগাস অর্গান বা সমসংস্থ অঙ্গ, সমবৃত্ত অঙ্গ অ্যানালোগাস অর্গান, হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান এবং নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গান। এবং 3 নম্বরে আমরা দেখাবো কম্পারেটিভ এমব্রায়োলজি বা তুলনামূলক ভ্রূণতত্ত্ব।
প্রথম প্রমাণে আসি, জীবাশ্ম ঘটিত প্রমাণ কার সাহায্যে প্রমাণ করা যায়? ঘোড়ার সাহায্যে। ঘোড়ার যে জীবাশ্মগুলো রয়েছে এবার আমরা দেখার চেষ্টা করব তা কিভাবে অভিব্যক্তি সপক্ষে কাজ করে। ঘোড়ার অভিব্যক্তির যে লিনিয়েজ সেটি এরকম: 50 মিলিয়ন আগে ইওহিপ্পাস, 35 মিলিয়ন আগে মেসোহিপ্পাস, 10 মিলিয়ন আগে মেরিচিপ্পাস, 5 মিলিয়ন আগে প্লায়োহিপ্পাস এবং বর্তমান দিনের ইকুয়াস। দেখো, ছবিতেই আমরা দেখানোর চেষ্টা করেছি ঘোড়া খুব দ্রুত দৌড়য়। দ্রুত দৌড়নের জন্য তার পায়ের আঙ্গুলের সংখ্যা তুলনামূলকভাবে কমেছে, তার দেহের আকার বেড়েছে। দেহের আকার বাড়ার সঙ্গে সঙ্গে তার খাদ্যাভ্যাসেরও পরিবর্তন হয়েছে। পরিবর্তিত খাদ্যাভ্যাসের জন্য তার দাঁতের গঠনের পরিবর্তন হয়েছে। অর্থাৎ ঘোড়ার অভিব্যক্তির ক্রম হলো ইওহিপ্পাস টু মেসোহিপ্পাস টু মেরিচিপ্পাস টু প্লিওহিপ্পাস টু ইকুয়াস। ইওহিপ্পাস একটি ছোট প্রাণী, শেয়ালের মতো তার চেহারা। তার থেকে একটু লম্বা হচ্ছে মেরিচিপ্পাস। আমরা যদি দৈর্ঘ্য দিয়ে দেখি তাহলে দেখব প্রায় 29 সেন্টিমিটার থেকে 154 সেন্টিমিটার বা 164 সেন্টিমিটার পর্যন্ত ঘোড়ার অভিব্যক্তি হয়েছে। ঘোড়ার অগ্র এবং পশ্চাৎ পদে আঙ্গুলের সংখ্যা ক্রমশ কমেছে। তৃতীয় আঙ্গুলটি ক্রমশ লম্বা হয়েছে এবং তার অগ্রভাগ রূপান্তরিত হয়ে খুঁড়ে পরিণত হয়েছে। দাঁতের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। দাঁতের ক্রাউন ক্রমশ লম্বা হয়েছে, তার ওপরে এনামেল তৈরি হয়েছে এবং মোলার দাঁতে খাঁজের সৃষ্টি হয়েছে। আমরা ইওহিপ্পাসের বৈশিষ্ট্য দেখলাম, মেরিচিপ্পাসের বৈশিষ্ট্য দেখলাম, মেসোহিপ্পাসের বৈশিষ্ট্য দেখলাম। এরপর আমরা দেখব প্লায়োহিপ্পাসের বৈশিষ্ট্য। প্লায়োহিপ্পাস প্রথম ওয়ান টোড অ্যানিম্যাল বা মোনোড্যাকটাইল। তাদের আজকের দিনের যে ঘোড়া তাদের মতোই তার দাঁত এবং পায়ের গঠন। আজ থেকে 8000 বছর আগে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে ইকুয়াস বিলুপ্ত হয়ে গিয়েছিল এবং পরবর্তীকালে আমাদের পূর্ব গোলার্ধের দিকে এই ঘোড়ার সন্ধান পাওয়া গেছে। আমরা দেখিয়েছি কি করে আঙ্গুলের সংখ্যা তুলনামূলকভাবে বেশি থেকে ক্রমশ কমের দিকে গেছে। দেখো, ল্যাটারাল ডিজিটগুলো ক্রমশ অবলুপ্ত হচ্ছে, তৃতীয় আঙ্গুল ক্রমশ লম্বা হচ্ছে এবং তৃতীয় আঙ্গুলের মাথায় খুরের আবির্ভাব হচ্ছে। আমরা ঘোড়ার অভিব্যক্তির স্তরগুলো দেখানোর চেষ্টা করেছি, কিভাবে কোন সময় ইওহিপ্পাস থেকে বর্তমান ইকুয়াস তৈরি হলো। এই হলো আমাদের জীবাশ্ম ঘটিত প্রমাণ। তাহলে জীবাশ্ম থেকে আমরা কি জানতে পারি? পূর্ববর্তী দশাগুলো কোন সময় পৃথিবীতে আবির্ভূত হয়েছিল, কি ধরনের বৈশিষ্ট্য হারিয়ে গেছে এবং নতুন কি বৈশিষ্ট্য এসছে, পরিবেশের সঙ্গে অভিযোজিত হওয়ার জন্য তার মধ্যে কি কি ঘটনা ঘটেছে। আমরা এরপর দেখানোর চেষ্টা করছি, দেখো, ঘোড়ার জীবাশ্মের একটি কম্পারেটিভ চার্ট। 28 সেন্টিমিটার থেকে 150 সেন্টিমিটার পর্যন্ত দৈর্ঘ্যের পরিবর্তন, সামনের পায়ে 4টি এবং পেছনের পায়ে 5টি আঙ্গুল, তার থেকে পায়ে খুরযুক্ত 1টি আঙ্গুল এবং দাঁতে কোনো খাঁজ নেই, সিমেন্ট অসম্পূর্ণ, সেখান থেকে সম্পূর্ণ সিমেন্টযুক্ত প্রিমোলার এবং মোলার এবং দাঁতে অসংখ্য খাঁজের সৃষ্টি এবং ক্রাউনের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া। আমরা এরপর আসব দ্বিতীয় প্রমাণে, সেটি হচ্ছে সমসংস্থ এবং সমবৃত্ত অঙ্গ। সমসংস্থ অঙ্গ অর্থাৎ তার উৎপত্তি এবং অভ্যন্তরীণ গঠন এক, কিন্তু বাহ্যিক গঠন এবং কাজ আলাদা। কেমন? মানুষের হাত, ঘোড়ার অগ্রপদ, তিমির ফ্লিপার, পাখির ডানা, সবার পেশি এবং হাড়ের গঠন এক হলেও ভিন্ন ভিন্ন পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য তারা ভিন্ন ভিন্ন কাজ করে। কেউ দৌড়ানোর কাজে সাহায্য করে, কেউ উঠতে সাহায্য করে, কেউ কোনো কিছুকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে বা কেউ সাঁতার কাটতে সাহায্য করে। অর্থাৎ একই উৎস থেকে তৈরি হয়ে তারা কি করেছে? ভিন্ন ভিন্ন পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য ছড়িয়ে গেছে। অর্থাৎ হোমোলোগাস অর্গান বা সমসংস্থ অঙ্গ থেকে আমরা অপসারী বিবর্তনের দিকে যেতে পারি। তার ঠিক বিপরীত হলো অ্যানালোগাস অর্গান, গঠন আলাদা, অভ্যন্তরীণ গঠন আলাদা, উৎপত্তি আলাদা, কিন্তু বাহ্যিক গঠন এবং কাজ এক। তাহলে কাজ এক,
অভ্যন্তরীণ গঠন আলাদা অ্যানালোগাস অর্গান, অভ্যন্তরীণ গঠন এক, কাজ আলাদা হোমোলোগাস অর্গান। পতঙ্গের ডানা এবং পাখির ডানা গঠনগত দিক থেকে আলাদা হলেও উভয়ই উড্ডয়নের কাজে ব্যবহৃত হয়, অর্থাৎ এটি অ্যানালোগাস অর্গান। এটির থেকে দেখা যায় যে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর জীবরা একই কাজ করার জন্য, একই পরিবেশে থাকার জন্য একইভাবে অভিযোজিত হতে পারে। অর্থাৎ এখান থেকে আমরা কিসে আসতে পারি? অভিসারী বিবর্তন বা কনভার্জেন্ট ইভলিউশন। সুতরাং অ্যানালোগাস অর্গান ইজ ইকুয়েটেড উইথ কনভার্জেন্ট ইভলিউশন, হোমোলোগাস অর্গান ইজ ইকুয়েটেড উইথ ডাইভার্জেন্ট ইভলিউশন। আমরা এরপর দেখে নেওয়ার চেষ্টা করব কম্পারেটিভ অ্যানাটমি অফ হার্ট। দেখো, মাছ থেকে স্তন্যপায়ী কি করে হৃৎপিণ্ডের গঠনে পরিবর্তন হয়েছে। 2-chambered heart in fish is finally transformed into 4-chambered heart of birds and mammals. তাহলে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত, তার মধ্যে পার্মানেন্ট সেপারেশন হয়েছে, ইন্ট্রা অরিকুলার এবং ইন্ট্রা ভেন্ট্রিকুলার সেপ্টাম তৈরি হয়েছে। এর ফলে কি হয়েছে? এর ফলে সিঙ্গেল সার্কিট হার্ট ডাবল সার্কিট হার্টে কনভার্টেড হয়েছে, জলজ মেরুদণ্ডী থেকে স্থলজ মেরুদণ্ডীর উৎপত্তি হয়েছে এবং ঠান্ডা রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী থেকে উষ্ণ রক্ত বিশিষ্ট মেরুদণ্ডীর উৎপত্তি হয়েছে। সুতরাং হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা এবং তার মধ্যে আন্তঃপর্দার আবির্ভাব আমাদের অভিব্যক্তির প্রমাণ হিসেবে কাজ করে। আমরা এরপর যাব আরেকটি প্রমাণে, সেটি হলো নিষ্ক্রিয় অঙ্গ। মানবদেহে এরকম অসংখ্য নিষ্ক্রিয় অঙ্গের সন্ধান পাওয়া যায়। একটি নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, যেটা হচ্ছে রেমন্যান্ট অফ এ ব্লাইন্ড পাউচ, দি সিকাম, হুইচ ইজ লার্জ অ্যান্ড ফাংশনাল ইন দ্য ডাইজেস্টিভ সিস্টেম অফ হার্বিভোরাস অ্যানিমালস লাইক র্যাবিটস। তাহলে খাদ্যাভ্যাসের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই অ্যাপেন্ডিক্সের গুরুত্ব ক্রমশ কমেছে। আমরা যত মিট বেসড খাদ্যে গেছি, লেস সেলুলোজ ফুডে গেছি, সিকাম বিকামস লেস ইম্পর্টেন্ট। সুতরাং গ্র্যাজুয়ালি তার গুরুত্ব যেহেতু কমেছে, তাই তার আকারও কমে গেছে। একইভাবে আমাদের মেরুদণ্ডের একদম সর্বশেষ অংশে যে অংশটি পাওয়া যায় যা লেজকে রিপ্রেজেন্ট করে, সেটি হলো কক্সিক্স। এটি ছিল টেইল রিজিয়ানের যে মাসলস, তার অ্যাটাচমেন্টের জন্য ব্যবহৃত হতো। আমাদের মানুষের যখন গাছ থেকে নিচে নেমে এলো, তখন লেজ ব্যবহারের গুরুত্ব কমে যাওয়ায় কক্সিক্সেরও গুরুত্ব কমে যায়, তাই কক্সিক্সেরও আকার ক্রমশ ছোট হতে থাকে। অর্থাৎ মানুষের দেহে প্রাপ্ত প্রধান দুটি নিষ্ক্রিয় অঙ্গ হলো ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স এবং কক্সিক্স। এই দেখো, ছবিতে আমরা দেখানোর চেষ্টা করেছি কক্সিক্স এবং ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সকে। ভেস্টিজিয়াল অর্গান এখনো আমাদের দেহে আছে, তাহলে কি কোনো কাজেই সে সাহায্য করে না? হ্যাঁ, অবশ্যই সাহায্য করে। অ্যাপেন্ডিক্স অনেক সময় ভয়াবহ হয়ে ওঠে, তাতে কোনো সংক্রমণ ঘটলে অ্যাপেন্ডিসাইটিস হয়, তাই না? তাহলে নিশ্চয়ই তার মধ্যে এমন কোনো গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এখনো চলে যেটি আমাদের অন্যভাবে সাহায্য করে। এই বিষয়ে নানান গবেষণা হচ্ছে। দেখো, ইফ আওয়ার অ্যাপেন্ডিক্স হ্যাজ নো ইউজ, হোয়াই ডু উই হ্যাভ ইট? যদি আমাদের কাজেই না লাগে, কেন আমরা তাকে রেখেছি? ইট ইজ বিলিভ দ্যাট আওয়ার এনসেস্টার্স হ্যাড এ লার্জ ফাংশনাল অ্যাপেন্ডিক্স। আমাদের পূর্বপুরুষের বড় এবং কার্যকরী অ্যাপেন্ডিক্স ছিল, যা কাঠজাত খাদ্যের পাচনে সাহায্য করত, খরগোশের মতো। কিন্তু মনে করা হয় যে খাদ্যাভ্যাসের যখন পরিবর্তন হলো, এই অ্যাপেন্ডিক্সের গুরুত্ব ভীষণভাবে কমে গেল এবং তা আস্তে আস্তে ছোট অঙ্গে পরিণত হলো। আমরা শেষ প্রমাণে আসব, এমব্রায়োলজিক্যাল এভিডেন্স। আমরা বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের যদি ভ্রূণগুলো পর্যবেক্ষণ করি, তাহলে কতগুলো মিল খুঁজে পাবো। কি মিল? ফুলকা খাজ, যুগ্ম ফুলকা থলি এবং ভি আকৃতির মায়োটম পেশি। এগুলো মাছের পূর্ণাঙ্গ অবস্থায় দেখা গেলেও আমাদের দেহের পূর্ণাঙ্গ অবস্থায় দেখা যায় না, কিন্তু ভ্রূণাবস্থার প্রথম দিকে এই বৈশিষ্ট্যগুলো পরিস্ফুট হয়ে ওঠে। সুতরাং কোনো একটি জীবের জীবদ্দশায় যে বৈশিষ্ট্যগুলোর আবির্ভাব হয়,
তাকে বলা হয় অন্টোজেনি, এবং কোনো জীবের অভিব্যক্তিগত যে ধারা তাকে বলা হয় ফাইলোজেনি। অর্থাৎ মানুষের যে বৃদ্ধির দশা, সেই বৃদ্ধির দশার প্রথম দিকে সে মৎস্য, উভচর বা সরীসৃপকে পুনরাবৃত্ত করে, অর্থাৎ অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। এটি হলো একজন বিখ্যাত বিজ্ঞানী হেকেলের একটি মতবাদ। তিনি বলতে চেয়েছেন যে একটি ভ্রূণের প্রাথমিক বিকাশের সঙ্গে ওই প্রজাতির একটি বিবর্তনগত সম্পর্ক রয়েছে, অর্থাৎ মানুষের বিবর্তনে মাছ, উভচর, সরীসৃপ এদের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়। তার থেকে প্রমাণ হয় যে ওই ধরনের মেরুদণ্ডী প্রাণী থেকে সম্ভবত স্তন্যপায়ীর কালের বিবর্তনে আবির্ভাব ঘটেছে। আমরা ছবিতে দেখানোর চেষ্টা করেছি ফুলকা খাজ, মৎস্য থেকে মানুষ পর্যন্ত প্রত্যেকেরই এই ফুলকা খাজ রয়েছে, লেজ রয়েছে এবং ভি আকৃতির মায়োটম পেশিও রয়েছে। হেকেলের 1866 সালের মতবাদ অন্টোজেনি রিক্যাপিচুলেটস ফাইলোজেনি, ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্ত করে। কিন্তু আজকের দিনে এই মতবাদটি কিঞ্চিত পরিবর্তন করা হয়েছে, অন্টোজেনি প্রডিউসেস ফাইলোজেনি। মডিফিকেশনস অফ অন্টোজেনি লিডস টু মডিফাইড ফাইলোজেনি, অর্থাৎ কোনো ব্যক্তিজনিতে কোনো যদি পরিবর্তন হয় তাহলে তাই ফাইলোজেনিকে উৎপন্ন করতে পারে। আমরা অভিব্যক্তি নিয়ে অনেকটা আলোচনা করলাম। আমরা অভিব্যক্তির মূল যে এসেন্স, জীববৈচিত্র্য সৃষ্টির মূল কারণই অভিব্যক্তি, তা তোমাদের বলার চেষ্টা করলাম। অরিজিন অফ লাইফ, যেখানে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেনের মতো পরমাণু থেকে মিথেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প এবং হাইড্রোজেনের হাত ধরে, কোয়াসারভেটের পথ ধরে কি করে পৃথিবীতে প্রোটোসেল তৈরি হলো, প্রোটোসেলের আগের অবস্থা কোয়াসারভেট তৈরি হয়েছিল, সেখান থেকে প্রোক্যারিওট অর্গানিজম হয়ে ইউনিসেলুলার অর্গানিজম হয়ে মাল্টিসেলুলারিটির দিকে আমরা কিভাবে এগোলাম, অভিব্যক্তি হওয়ার পেছনে মূল কারণ কি, অ্যাকোয়ার্ড ইনহেরিটেন্স অর ন্যাচারাল সিলেকশন, সে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। অভিব্যক্তির প্রমাণ হিসেবে জীবাশ্ম, কম্পারেটিভ অ্যানাটমি এবং এমব্রায়োলজিকে উপস্থিত করার চেষ্টা করলাম। তোমরা বইতে এই সমস্ত ব্যাখ্যা এবং ছবি দেখতে থাকো, প্রশ্ন অনুশীলন করো, ক্রমশ এগিয়ে যাও। ধন্যবাদ।